কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। আজকের যে ঘটনা আমি কাহিনী রূপে আপনাদের সামনে তুলে ধরছি, সেই ঘটনাটা আমি ওস্তাদের কাছ থেকে, অর্থাৎ আপনাদের সবার প্রিয় ভুবন ওস্তাদের কাছ থেকেই শুনেছি। ঘটনাটা আজ থেকে প্রায় কয়েক মাস আগে ঘটেছিল। এই কাহিনীতে উপস্থিত পাত্রপাত্রী এবং স্থানের নাম কিছু অনিবার্য কারণে পরিবর্তন করলাম। একদিন সন্ধ্যাবেলায় ওস্তাদের বাড়িতে আগমন হয়েছিল সিকিম নিবাসী রৌনক সেন নামে এক বয়স ৩০-এর ভদ্রলোকের। সুদর্শন, সুপুরুষ এবং অবস্থাপন্ন মানুষটির আগমন থেকেই এই কাহিনীটা শুরু হচ্ছে। আমার স্ত্রী পামেলা মারা গেছে ১ মাস আগে, তারপর থেকেই শুরু হয়েছে এসব। আপনার স্ত্রীর শ্রাদ্ধ শান্তি ভালোভাবে মিটেছিল? রৌনক সেন বললেন, আগে হ্যাঁ, সব ঠিকঠাক ভাবেই মিটেছিল। আমি সমস্ত নিয়ম মেনে কাজ করেছি। এমনকি আমার স্ত্রীর ইচ্ছে ছিল ও মারা গেলে যেন অনাথাশ্রম ও বৃদ্ধাশ্রমের মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এবং গরিব দুঃখীদের খাওয়ানো হয় যেন। আমি সেই সমস্ত কাজ সম্পন্ন করেছি। আর জানেন ভুবনবাবু, আমি নিজে বিজ্ঞানের ছাত্র ছিলাম। এইসব বিষয়ে আমার কোনোদিনই বিশ্বাস ছিল না, কিন্তু নিজের চোখে যা দেখে চলেছি তাকে তো আর অবিশ্বাস করা যায় না, বলুন। আপনি ভুবনবাবু, আপনি আমায় তুমি করেই বলুন। আপনি বয়সে আমার থেকে অনেকটাই বড়। আপনার মুখে আপনি শুনতে খুবই খারাপ লাগছে। বেশ, তুমি আমায় ঘটনাটা খুলে বলো রৌনক, তবেই আমি তোমায় সাহায্য করতে পারবো। আমি থাকি সিকিমে। বাই প্রফেশন আমি একজন ইন্টেরিয়র ডিজাইনার। সিকিমেই আমার অফিস। পামেলার সঙ্গে আমার আলাপ হয় এই বছর ৫ আগে। পামেলা ছিল সিকিমের একটা নার্সারি স্কুলের টিচার। আমরা দুজনেই বাঙালি হওয়ায় আমাদের মধ্যে বন্ধুত্ব খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমাদের দুজনেরই মা বাবা অনেক দিন আগেই মারা গেছেন। দুজনেরই পরিবার বলতে কিছুই ছিল না। তবে পামেলার এক বোন আছে, নাম হচ্ছে রুবিনা। আমার সঙ্গে পামেলার এই বন্ধুত্বর পর্ব চলল প্রায় ৩ বছর ধরে। তারপর আমি পামেলাকে বিয়ের প্রস্তাব দিলাম। পামেলাও রাজি হলো। এই তো এই আগের বছর ১৮ই এপ্রিল আমাদের বিয়ে হয়েছিল। অর্থাৎ এই মাসখানেক আগে তোমাদের বিয়ের ১ বছর পুরো হয়েছে, তাই তো? আগে হ্যাঁ। আর ওই দিনই পামেলা নিজের স্ত্রীর মুখ মনে করেই হয়তো দীর্ঘশ্বাস ফেলল রৌনক। তারপর কি হলো বলো। বিয়ের পর আমরা আমাদের সিকিমের বাড়িতেই থাকতাম। রুবিনা আর পামেলা একে অপরকে ভীষণ ভালোবাসত। তাই অনিচ্ছা সত্ত্বেও আমি রুবিনাকে আমাদের সঙ্গেই থাকার অনুমতি দিয়েছিলাম। অনিচ্ছা কেন? সে একটা অদ্ভুত কারণ ভুবনবাবু। পামেলা ও রুবিনা ছিল যমজ বোন। পামেলা কয়েক মিনিটের বড়। ওদের দেখতে এক ধরনের, ওদের কণ্ঠস্বর এক রকমের, এমনকি ওদের গায়ের রং থেকে চুলের স্টাইলও ছিল এক ধরনের। জামা কাপড়ও দুইজনেই বেশিরভাগ ওয়েস্টার্ন পরতো। আপনি আমার বাবার বয়সী, তবুও আপনাকে বলছি, বিয়ের পর একদিন আমি বউ ভেবে শালিকে জাপটে ধরেছিলাম। তারপর নিজের দোষ বুঝতে পেরে সারাদিন ওদের কারোর চোখের দিকে তাকাতে পারিনি। পামেলা আর রুবিনা আমার প্রায় এমন হেনস্থা করে মজা পেত, কিন্তু আমার এসব একেবারেই ভালো লাগতো না। ওরা দুজনে একসাথে বাড়িতে থাকলে আমি আতঙ্কের সঙ্গে বউয়ের গায়ে হাত দিতাম। আমার অফিসের কিছু কর্মচারী থেকে শুরু করে আমাদের প্রতিবেশীরাও আমার সঙ্গে এইসব নিয়ে মজা করত। আমার এই নিয়ে একদম প্রচণ্ড পরিমাণে আমাকে নিয়ে হাসাহাসি করা হতো। এবারে বুঝতেই পারছেন, এই জন্যই আমি কোনোদিনও চাইনি যে রুবিনা আর পামেলা একসঙ্গে এক বাড়িতে আমার সামনে থাকুক। বুঝলাম। তারপর?
পাহাড়ি গ্রামে বাড়ি করার শখ আমার বহুদিনের। এবার শহরের থেকে গ্রামাঞ্চল আমার বেশি প্রিয়। আপনি পানবু দ্বারা ভিউ পয়েন্টের নাম শুনেছেন কিনা জানি না, তবে জায়গাটা এখনো অফবিট। না তো, আমি এরকম জায়গার নাম শুনিনি। কালিম্পং শহর থেকে কিছু দূরে একটা পাহাড়ি গ্রাম আছে, নাম পানবু। অপূর্ব জায়গা। পাহাড়ের ওপর থেকে দেখলে 360 ডিগ্রি জুড়ে মনোরম দৃশ্য উপভোগ করা যায়। একদিকে কাঞ্চনজঙ্ঘা, আবার অন্যদিকে তিস্তা নদী। আমি 2 বছর আগে সেই জায়গায় একটা প্লট নিয়ে একটা একতলা ছোট বাড়ি বানিয়েছিলাম। আগে মাঝে মধ্যে একা একাই সেই বাড়িতে গিয়ে থাকতাম, কিন্তু বিয়ের পর থেকে আমি আর পামেলা প্রায়শই ওই বাড়িতে গিয়ে দুজনে একসাথে সময় কাটাতাম। ওই বাড়িটা পামেলার ভারী পছন্দের ছিল, তাই আমাদের অ্যানিভার্সারির পার্টি আমরা ওই বাড়িতেই রেখেছিলাম। 10 থেকে 12 জন বন্ধু বান্ধব এসেছিল সেই দিন। রাতের মধ্যেই সবাই বাড়ি ফিরেও গিয়েছিল। রাতে কেবল আমি, পামেলা আর রুবিনা ছিলাম ওই বাড়িতে। পার্টির পর আমরা স্বাভাবিকভাবেই খুবই টায়ার্ড ছিলাম। তাছাড়া পরের দিন আমায় জলপাইগুড়ি যেতে হতো একটা কাজে। তাই জন্য আমি পামেলাকে বললাম, পামেলা চলো আমরা শুয়ে পড়ি, আজ আর শরীর দিচ্ছে না গো, কাল আবার ভোর ভোর উঠতে হবে আমায়। তখন রুবিনা মজা করে বলল, সেই তো আজ অ্যানিভার্সারি বলে কথা, বর কি বউকে ছাড়া ঘুমোতে পারে? পামেলা লজ্জা পেয়ে একটু রাগ দেখিয়ে ওকে বলল, উফ, বাজে কথা বলিস না তো। রৌনক, তুমি ঘরে যাও, আমি আর রুবিনা একটু বাইরে থেকে ঘুরে আসছি। আমি বললাম, হঠাৎ বাইরে কেন? রুবিনা তখন আমায় একটা সিগারেটের প্যাকেট দেখিয়ে হেসে বলল, এই জন্য। এখানে বলে রাখা প্রয়োজন, আমি নিজে স্মোক করি না, বরং বলতে পারেন সিগারেটের গন্ধে আমার শরীর খারাপ করে। তাই ওরা 2 বোন সবসময় আমার আড়ালে স্মোক করত। কিন্তু এই বাড়িতে গেলে ওরা ঘরে স্মোক করতে চাইতো না। বাড়ি থেকে বাইরে বেরিয়ে পাহাড়ের প্রান্তে খাদের সামনে দাঁড়িয়েই ওরা স্মোক করতে ভালোবাসত। আমি ওদের অনেকবার বারণ করতাম খাদের কাছাকাছি না যেতে। আমি আমার স্ত্রীকে কোনো ব্যাপারেই বাধা দিইনি, তাই সেদিনে ওদের কিছু না বলেই ঘরে চলে এসেছিলাম। একটু অভিমান হয়েছিল পামেলার ওপর। বিবাহ বার্ষিকীর রাতে কোথায় ও আমার সঙ্গে থাকবে, তা না বোনের সঙ্গে সিগারেট খেতে চলে গেল। ভেবেছিলাম আজ পামেলা এলে ওকে কড়া করে 2-4টে কথা শোনাবো। বিছানা গুছিয়ে ঘরের আলো নিভিয়ে সবে বালিশে মাথা দিয়েছি, অমনি একটা বিভৎস চিৎকারে আমি চমকে খাটে উঠে বসলাম। কণ্ঠস্বরটা পামেলা বা রুবিনা কারোর একটা হবে। তাড়াতাড়ি গায়ে ওভারকোট চাপিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। লম্বা বারান্দা ও বসার ঘর পেরিয়ে আমি সদর খুললাম। দেখলাম বাড়ির দিকে হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে রুবিনা। ওর চোখে জল, হাত পা ঠক ঠক করে কাঁপছে। এই সময় ওস্তাদ রৌনক বাবুকে থামিয়ে প্রশ্ন করলেন, কি করে বুঝলে ওটা রুবিনা? তুমি তো একটু আগেই বললে তোমার স্ত্রী ও শালীকে সব দিক থেকেই একরকম দেখতে। তাহলে প্রথম দেখাতে কি করে চিনলে যে সে তোমার স্ত্রী নয়, বরং তোমার শালী? ওদের পোশাক আলাদা ছিল বলে? না না, সেদিন ওরা একই রকমের পোশাক পরেছিল। দুজনের পরনেই ছিল লাল রঙের সেম ডিজাইনের গাউন। তবে রুবিনার গলায় একটা সবুজ রঙের লকেট ছিল। ওই লকেটটা দেখেই বুঝতে পেরেছিলাম ও পামেলা নয়, ও হচ্ছে রুবিনা। তারপর বলো, রুবিনা এসে কি বলল? ও বলল পামেলার সঙ্গে ও খাদের সামনে দাঁড়িয়ে স্মোক করছিল। পামেলা একটু এগিয়ে দাঁড়িয়েছিল খাদের দিকে। রুবিনা ওকে অনেকবার নাকি বারণ করেছিল, কিন্তু পামেলা কথা শোনেনি। সেদিন রাতে প্রচণ্ড কুয়াশা জমেছিল। খাদের কাছে যেতে যেতে কখন যে পামেলা একেবারে খাদের প্রান্তে পৌঁছে গিয়েছিল সেটা ওরা দুজনেই খেয়াল করেনি। আর তারপর যা ঘটার তাই ঘটেছে। আরো কিছুটা এগোনো যাবে ভেবে পামেলা একটু এগোতেই ওর পা পিছলে গেল, আর সে খাদে পড়ে গেল।
ওই সময় ওর চিৎকার করেছিল, যেটা আমি ঘর থেকে শুনতে পেয়েছিলাম। রুবিনা ওকে বাঁচানোর চেষ্টা করে ওকে বাঁচাতে পারেনি, তাই ও ছুটে এসেছিল আমার কাছে সাহায্যের জন্য। আমি সেখানে গিয়ে পামেলার নাম নিয়ে অনেকবার ডাকলাম, কিন্তু পামেলার সাড়া দিল না, সে সাড়া দিল না। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিলাম, ওরা এসে পামেলার মৃতদেহ উদ্ধার করলো। এই ঘটনার পর আমি খুব ভেঙে পড়েছিলাম ভুবনবাবু। রুবিনা এই কদিন আমায় অনেক সামলেছে। আমরা দুজনে মিলে সমস্ত রকম নিয়ম মেনে, আচার আচরণ মেনে পামেলা শ্রাদ্ধের কাজ মেটালাম। মনে মনে ঠিক করে নিয়েছিলাম, জানেন, কাজ মিটে গেলে আর ওই গ্রামে, ওই বাড়িতে থাকবো না, পরের দিনই সিকিমে ফিরে যাব। তাই তাই সেই জন্য জামা কাপড় গুছিয়ে নিলাম। সেই দিন রাতে শুয়ে ভাবছিলাম, ভাগ্যের কেমন খেলা। প্রথমে বিবাহ বার্ষিকী সেলিব্রেট করতে যেখানে এসেছিলাম, সেখানেই নিজের স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠান করে বাড়ি ফিরতে হচ্ছে। ঘুম আসছিল না সেদিন, খাটে শুয়ে এপাশ ওপাশ করছি, হঠাৎ একটা চিৎকারের শব্দ আমার কানে এলো। হুবহু পামেলার চিৎকার, ঠিক ঠিক যেমন সেই রাতে শুনেছিলাম, ঠিক ঠিক তেমনই। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ঘর থেকে বেরোলাম। তাড়াহুড়োতে একবার যে রুবিনার ঘরটা দেখবো, সেটা পর্যন্ত আমার মাথায় ছিল না। আমি কিন্তু পামেলার কথা ভেবে ছুটে যাইনি। আমার মনে হয়েছিল হয়তো রুবিনা স্মোক করতে বেরিয়েছে। আমার ভয় হয়েছিল, যদি রুবিনাও খাদ থেকে পড়ে মারা যায়, তাহলে তো এবারে পুলিশ আমায় ধরে নিয়ে যাবে। ভাববে আমি ইচ্ছা করে দুই বোনকে মেরেছি। তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে খাদের দিকে এগিয়ে গেলাম। সেদিনও কুয়াশা জমেছিল, সাদা ধোঁয়ায় আবৃত হয়েছিল পুরো গ্রাম। আমি দেখলাম আমার সামনে একজন মেয়ে দাঁড়িয়ে রয়েছে, পরনে লাল রঙের গাউন। দেখে দেখে ভুবনবাবু আমার হাত পা কাঁপতে শুরু করলো। কম্পিত স্বরে জিজ্ঞাসা করলাম, কে? মেয়েটি আস্তে আস্তে আমার দিকে তাকালো। ওর মুখ দেখে আমি আটকে উঠল। ও আমার পামেলা, হ্যাঁ, আমার পামেলা। চোখে জল নিয়ে সে দু হাত বাড়িয়ে দিল আমার দিকে। আমি মন্ত্রমুগ্ধের মতো ওর দিকে এগিয়ে যাচ্ছিলাম, এমন সময় পিছন দিক থেকে আমার হাত ধরে নিল একজন। ফিরে দেখলাম আমার হাত ধরে দাঁড়িয়ে রয়েছে রুবিনা। আমি ওকে উদ্বিগ্ন স্বরে বললাম, ওই দেখো পামেলা এসেছে, রুবিনা দেখো, আমায় নিতে এসেছে পামেলা। রুবিনা আমার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, রৌনক, তুমি এখানে কি করছো? এখানে তো কেউ নেই, দেখো সামনে খাদ রয়েছে। আমি সামনে তাকিয়ে দেখলাম আমার সামনে সত্যিই কেউ ছিল না। আমি একদম খাদের সামনে দাঁড়িয়েছিলাম, আর একটু এগোলেই আমি তলিয়ে যেতাম খাদের একদম নিচে। আমি রুবিনাকে বললাম, তুমি বিশ্বাস করো রুবিনা, আমি নিজে পামেলাকে দেখেছি, ও আমায় ডাকছিল, তুমি বিশ্বাস করো। ভুল ভুল ভুল, পামেলার মৃত্যুতে তুমি পাগল হয়ে গেছো, তাই সব জায়গায় পামেলাকে দেখছো। চলো চলো, এখনই ভিতরে চলো। রুবিনা আমাকে টেনে বাড়ির ভিতরে নিয়ে চলে গেল। পরের দিন আমার প্রচণ্ড জ্বর এলো। সারাক্ষণ চোখ বন্ধ করলেই খাদের সামনে দাঁড়িয়ে থাকা পামেলার মুখটা চোখের সামনে ফুটে উঠত। রুবিনা নিজের হাতে আমার যত্ন করছিল, আমার খেয়াল রাখছিল। কয়েকটা দিন আবার সব ঠিকঠাক চলল। কয়েকদিন পর আমি সুস্থ হতেই ফিরে এলাম নিজের বাড়িতে। সঙ্গে রুবিনাও এসেছিল? আজ্ঞে হ্যাঁ, ও চলে যেতে চাইছিল, কিন্তু আমি ওকে কয়েকদিন আমার সঙ্গে থাকতে বললাম। মিথ্যে বলবো না ভুবনবাবু, আমার ওই দিনের পর থেকেই খুব ভয় ভয় করত। সর্বক্ষণ মনে হতো কেউ যেন আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, কেউ যেন আমাকে আমার নাম ধরে ডাকছে, কেউ যেন ঘুমানোর সময় ঠায় আমার পাশে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। এইসব যে কতটা ভয়ানক চিন্তা, সেটা যার না হয়েছে সে বুঝবে না। গতকালের কথা এবার আপনাকে বলি, যার জন্য আজ এখানে আপনার কাছে আসতে বাধ্য হলাম আমি। গতকাল আমি কাজ থেকে বাড়ি ফিরেছিলাম সন্ধেবেলা।
তখন রুবিনা বাড়িতে ছিল না। কাজ ছেড়ে ফিরতে ফিরতে ওর মোটামুটি রাতই হয়। রুবিনা এলে দরজা খুলে ও নিজের ঘরে চলে যায়। ওর কাছে এক্সট্রা চাবিও আছে। তো গতকাল রাতে বাড়ি ফিরেই দেখলাম লোডশেডিং হয়েছে। পাহাড়ে এইসব জিনিস তো খুবই কমন, তা আপনি জানেন। আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে 2টো মোমবাতি জ্বালিয়ে নিলাম। খাবার গরম কিনেই এনেছিলাম, তাই তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। এমন সময় দরজা খোলার শব্দ হলো। আমার খাবার টেবিলটা সদরের উল্টো দিকে। আমি সদরের দিকে পিছন ফিরে খাচ্ছিলাম। দরজা খোলার শব্দে বুঝলাম হয়তো রুবিনা এসেছে। তবুও আমি পিছনের দিকে না তাকিয়ে জিজ্ঞাসা করলাম, রুবিনা? উত্তর এলো, হ্যাঁ। আমি আবার জিজ্ঞেস করলাম, খেয়ে এসেছো না তোমার খাবারও বাড়বো? রুবিনা বলল, কিছু খাবো না। কণ্ঠস্বরটা থমথমে মনে হলো আমার। পেছনে ফিরে তাকাতে যাচ্ছি, ঠিক এমন সময় আমার পিঠে একজোড়া ঠান্ডা হাতের ছোঁয়া পেলাম। আমি ওর দিকে না তাকিয়ে বললাম, কিছু বলবে? বলো, কি চাই তোমার? সে আমার কানে এসে নিঃশ্বাস ফেলল। আমি খুব অস্বস্তি অনুভব করলাম। রুবিনা আমার এত কাছে আসছে কেন? বললাম, কি হয়েছে, কি বলো, কি লাগবে তোমার? তোমাকে। আমি চমকে ওর দিকে তাকালাম। দেখলাম লাল গাউন পরে আমার মুখের সামনে নিজের বিভৎস মুখ রেখে ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে পামেলা। ওর মুখটা বিভৎসভাবে থেতলে গেলেও ও যে পামেলা এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। ভয়তে আমার হাত থেকে চামচ পড়ে গেল। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। পামেলা আমার বুকে হাত রেখে বলল, কোথায় যাচ্ছ রৌনক? কি ভেবেছিলে ওই বাড়ি থেকে পালিয়ে এই বাড়িতে এসে তুমি বেঁচে যাবে? আমার ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না রৌনক, কোথাও না। কথাটা শেষ করে ফু দিয়ে পামেলা মোমবাতি নিভিয়ে দিল। চোখের সামনে ঘন অন্ধকার দেখলাম। আমি চেয়ার থেকে পড়ে গিয়ে মাটিতে হাতড়ে হাতড়ে কিছু দূর এগোনোর চেষ্টা করলাম, কিন্তু আমার পিঠের ওপর সরীসৃপের মতো উঠে আসছিল পামেলা। আমার কানের কাছে নিজের মুখটা নিয়ে এসে সে বলল, তুমি শুধুই আমার রৌনক। তারপর পামেলার বরফের মতো ঠান্ডা 2টো হাত আমার আমার গলায় চেপে বসলো। আমি কোকিয়ে উঠলাম। দম বেরিয়ে যাচ্ছিল আমার। চেয়েও চিৎকার করতে পারছিলাম না। ইতিমধ্যেই দরজায় আবার একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে ঘরের বাতি জ্বলে উঠল। আমি দেখলাম আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে রুবিনা। ওকে দেখে পামেলা ভেবে আমি চিৎকার করে একটা ফুলদানি ওর দিকে ছুঁড়ে মারলাম। রুবিনা কোনো রকমে নিজেকে বাঁচিয়ে আমাকে বলল, পাগল হয়ে গেছো নাকি রৌনক? এসব কি করছো? লাইট নিভিয়ে অন্ধকারে মাটিতে শুয়ে তুমি এগুলো কি করছো? কি যে করছিলাম সেটা বলার আগে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। সকালবেলা আমার জ্ঞান ফিরল। আমি রুবিনাকে সমস্ত কথা খুলে বললাম, কিন্তু ও আমায় বিশ্বাস করলো না। বাধ্য হয়ে আমার এক বন্ধুকে ফোন করলাম। আমি আমার ছোটবেলার বন্ধু সুবিমল, ও কলকাতায় থাকে। ওকে সমস্ত ঘটনা বলতেই ও আপনার কথা আমায় বলল। আপনি যে গ্যাংটকে থাকেন সেটাও আমি জানতাম না। এখানে এসে আপনার নাম বলাতে সবাই আপনার বাড়ি চিনিয়ে দিল। এখন আপনি ছাড়া আমার আর কেউ সাহায্য করতে পারবে না ভুবনবাবু। যে করে হোক এই ভূতের উপদ্রব থেকে আমায় রক্ষা করুন। আপনার যত টাকা লাগবে আমি আপনাকে দেব। শুধু এই যন্ত্রণা থেকে আমায় মুক্ত দিন ভুবনবাবু, আমায় মুক্ত দিন। ব্যাপারটা টাকার নয় রৌনক। আমি টাকার জন্য কোনো কাজ করি না। বিষয়টা হলো, প্রিয়জনের মৃত্যুতে সাধারণত মানুষ খুব আঘাত পেয়ে থাকে। এটাও তেমন কিছু নয় তো। হয়তো রুবিনা যেটা বলছে সেটাই ঠিক,
তুমি তোমার স্ত্রীর মৃত্যুতে প্রচন্ড আঘাত পেয়েছ, তাই জন্য এইসব হ্যালুসিনেট করছো। না 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 না, হ্যালুসিনেশন নয় ভুবন বাবু, এটা কোনো মতেই হ্যালুসিনেশন নয়। আমি নিজের চোখে দেখেছি। রৌনক ওস্তাদের হাত ধরে কেঁদে ফেলল, তারপর বলল, প্লিজ ভুবন বাবু, হেল্প মি, আমি আর সহ্য করতে পারছি না। একবার আপনি আমার সঙ্গে ওখানে চলুন। এখানে আসার আগে আমি আপনার নামে সমস্ত খোঁজ নিয়ে এসেছি। আপনি যে ঠক, জোরচোর কিংবা ভণ্ড নন সেটা আমি ভালো মতোই বুঝেছি। আমি নিশ্চিত আপনার ক্ষমতার জোরে আপনি ঠিক বুঝতে পারবেন যে আমি সঠিক ভাবছি না সবই আমার কল্পনা। বেশ, আমি যাব। তাহলে কি আমরা আজই বেরিয়ে পড়তে পারি? পৌঁছতে রাত হবে ঠিকই, কিন্তু আমার পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে কোনো অসুবিধা হয় না। এখন তো হবে না, তুমি বরং কাল সকালে এসো, ওই 8টা নাগাদ। আপনি হয়তো ভাবছেন আমি অযথা তাড়াহুড়ো করছি, কিন্তু আমার খুব ভয় হচ্ছে ভুবন বাবু। আমি যেভাবে ফ্রিকোয়েন্টলি পামেলাকে দেখতে পাচ্ছি, সেভাবে যদি আরো একবারও দেখি, তাহলে আমি আর বাঁচবো না। আমি বাঁচবো না। যদি আমি আগামীকাল অবধি বেঁচে থাকি, তাহলে নিশ্চয়ই আপনাকে কাল আনতে আসবো। আর যদি আজ রাতেই মরে যাই, তাহলে তো আর কোনো কথাই নেই। রৌনক কথা শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। ওস্তাদ উঠে গিয়ে নিজের ড্রয়ার থেকে একটা তাবিজ বের করে এনে রৌনক বাবুর হাতে দিয়ে বললেন, আজ থেকে আগামী 3 দিন এই তাবিজ তোমাকে রক্ষা করবে। এই তাবিজ ধারণ করার পর পামেলার আত্মা যদি সত্যি তোমার ক্ষতি করতে চায়, তাহলে সে ব্যর্থ হবে। শুধু মনে রেখো, এই তাবিজ ধারণ করার পর একবারের জন্য খোলা যাবে না, তাহলেই এর গুণ নষ্ট হবে। পরদিন সকাল 8টার সময় রৌনক এসে ওস্তাদকে নিয়ে রওনা দিল পানবু গ্রামের উদ্দেশ্যে। কালিম্পংয়ের এই গ্রামের নাম ওস্তাদ আগে কখনো শোনেননি। রৌনক বলল, এরকম পাহাড়ি গ্রাম এখানে অনেক রয়েছে, আর সেই সব গ্রামগুলোয় এখনো টুরিস্টদের ভিড় হয়নি। তবে অফবিট জায়গা আর খুব বেশি দিন অফবিট থাকবে বলে মনে হয় না। আমি যখন ওখানে জায়গা কিনে বাড়ি তৈরি করেছিলাম, তখন মেরে কেটে 20টা পরিবার সেখানে থাকতো কিনা সন্দেহ। এখন তো পানাবু দ্বারা ভিউ পয়েন্টে দাঁড়ানোই যায় না মশাই। সিজনের সময় ওখানে লোকজন ঠিক করে একেবারে। তবে যাই বল, জায়গাটা কিন্তু অপূর্ব, সেই বিষয়ে সন্দেহ নেই। পানবুদারা ভিউ পয়েন্ট ছাড়িয়ে গাড়ি ঢুকলো একটা সরু রাস্তায়। দুদিকে জঙ্গল পার করে এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে চলল। রৌনক বলল, এই রাস্তাটা একটু অসমতল, আপনার একটু কষ্ট হতে পারে। অনেক বছর ধরে আমি এই পাহাড়ে বসবাস করছি, আমার এই রাস্তায় হেঁটে যেতেও কোনো সমস্যা হবে না। তুমি নিশ্চিন্তে গাড়ি চালাও। রৌনক সামনে আঙুল দেখিয়ে বলল, দেখুন ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আমার বাড়ি। ওস্তাদ ভ্রু কুঞ্চিত করে দেখলেন সামনে একটু দূরে সাদা রঙের একটা ছোট একতলা বাড়ি দেখা যাচ্ছে। গাড়ি খাদের পাশ দিয়ে বেঁকে সেই বাড়ির দিকে এগোলো। ওস্তাদ খাদের দিকে তাকালেন। সেখানে দাঁড়িয়ে রয়েছে একজন মেয়ে। ওস্তাদ নিঃশ্বাস বন্ধ করে তার দিকে তাকিয়ে রইলেন। তিনি দেখলেন লাল গাউন পরা সেই মেয়েটি হাসি হাসি মুখ করে ওস্তাদের দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটির গায়ে অজস্র কাটা দাগ এবং মেয়েটির মুখের একদিকটা সম্পূর্ণ থেঁতলে গেছে। ওস্তাদ ঝট করে রৌনকের হাতটা ধরে ফেললেন। রৌনক ব্রেক কষে গাড়িটা থামিয়ে দিল। ওস্তাদ তখনও সেই দিকে তাকিয়ে রয়েছেন। রৌনক ওস্তাদের দৃষ্টি অনুসরণ করে খাদের দিকে তাকিয়ে বলল, ঠিকই ধরেছেন, ওখান থেকেই পামেলা। কথাটা শেষ করল না রৌনক। লাল গাউন পরা মেয়েটি
এখনো ওস্তাদের দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে রয়েছে। ওস্তাদ একবার রৌনকের দিকে ফিরে তাকালেন। ওকে দেখে বোঝা গেল যে ওই মেয়েটিকে সে দেখতে পাচ্ছে না। ওস্তাদ গলা ছেড়ে নিয়ে বললেন, চলো বাড়ির দিকে যাওয়া যাক। কিছু দূর এগিয়ে একটা সমতল ভূমিতে গাড়ি থামালো রৌনক। ওস্তাদ গাড়ি থেকে নামলেন। ওদের সামনেই বাড়ির দরজা। ছোট একতলা কাঠের বাড়ি। বাড়ির সামনের দিকে নানান ধরনের ফুলের গাছ লাগানো আছে। রৌনক বলল, এইসব পামেলার লাগানো গাছ। ওর বাগানের খুব শখ ছিল জানেন। হাতের রুদ্রাক্ষটাকে চেপে ধরে তিনি এগিয়ে গেলেন বাড়ির দিকে। মূল সদরের আগে একটা ছোট কাঠের বারান্দা আছে। সেখানে একটা রকিং চেয়ার রাখা আছে। রৌনক বলল, এখানে এসে পামেলা রোজ ভোরবেলা এই চেয়ারে বসেই সানরাইজ দেখত। এখন কুয়াশা আছে তাই দেখা যাচ্ছে না, না হলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায়। এই বারান্দাটা পেরিয়ে বাড়ির মূল সদরের কাছে যেতে হয়। রৌনক সেদিকে তাকিয়ে বলে উঠল, কি ব্যাপার? কি হয়েছে? দরজায় তালা নেই কেন? তবে কি রুবিনা? এক মিনিট দাঁড়ান তো, আমি দেখে আসছি। রৌনক সদরের দিকে এগিয়ে গিয়ে কলিং বেল বাজালো, কিন্তু ওস্তাদ সেখানেই দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎই তার সামনে রাখা চেয়ারটা নিজে থেকেই তুলতে শুরু করলো। ওস্তাদ সেই দিকে তাকিয়ে দেখল লাল গাউন পরা সেই মেয়েটি একই রকম অদ্ভুত হাসি হাসি মুখ করে সেই রকিং চেয়ারের ওপর বসে দোল খাচ্ছে। ওস্তাদ সেই দিকে না তাকিয়ে ইষ্টমন্ত্র জপ করতে করতে এগিয়ে গেল সদরের দিকে। কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে তাদের সামনে এসে দাঁড়ালো একজন মেয়ে। ওস্তাদ মেয়েটির দিকে তাকালেন। এই মেয়েটিকে হুবহু সেই লাল গাউন পরা মেয়েটির মতোই দেখতে। রৌনক মেয়েটিকে জিজ্ঞাসা করল, তুমি এখানে? না, দেখতে এলাম। তুমি কি পাগলামি শুরু করলে সেটাই দেখতে এলাম। তা ইনি কি তোমার সেই তান্ত্রিক? ভদ্রভাবে কথা বলো রুবিনা। ভুবনবাবু, এই যে এই হলো রুবিনা। রুবিনা ওস্তাদের দিকে এগিয়ে এসে বলল, তা আপনি ওঝা না তান্ত্রিক? আচ্ছা, এই তান্ত্রিক আর ওঝার মধ্যে কি পার্থক্য বলুন তো? আমি তো বাবা এসব কিছুই বুঝি না, জানেন তো। এসব ফালতু বিষয় না, আমি একেবারে বিশ্বাস করি না। ভালোই তো মা, এসবের উপর যাদের বিশ্বাস আছে তাদের থেকে যাদের বিশ্বাস নেই তারাই অনেক সুখী। তবে আমি এখানে তোমায় কিছুই বিশ্বাস করাতে আসিনি মা। তোমায় তুমি করে বললাম, কিছু মনে করো না। তুমি আমার মেয়ের বয়সী। আসুন, ভেতরে আসুন। ওস্তাদ বাড়ির ভিতরে ঢুকলেন। নিজের রুদ্রাক্ষের মালাটা চেপে ধরে তিনি চোখ বন্ধ করলেন। মনে মনে তিনি মা তারার নাম নিয়ে চললেন। হঠাৎই তার নাকে একটা অদ্ভুত গন্ধ ভেসে এলো। ওস্তাদ চোখ বন্ধ করেই বললেন, রান্নাঘরে গ্যাস জ্বলছে নাকি? না, এই বাড়িতে কোনো গ্যাস ওভেন নেই। এখানে ইন্ডাকশনে রান্না হয়। তুমি কাকে ধরে এনেছো রৌনক, বলতে পারো? চুপ, একদম চুপ। তারপর বাতাসে গন্ধ শুঁকতে শুঁকতে তিনি হেঁটে চললেন। ওনার এই কাজ দেখে রৌনক সহ রুবিনা অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইল। ওস্তাদ চোখ বন্ধ করে হাঁটতে হাঁটতে একদিকে গিয়ে থামলেন। চোখ খুলে তিনি দেখলেন সামনে একটা ঘর। সেই ঘরের দরজাটা বন্ধ।
ওস্তাদ সেই ঘরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, পামেলা এই ঘরে থাকতো? না, এই ঘরটা আমার। পামেলা আর রৌনক ওখানে থাকতো। ওস্তাদ দেখলেন সেই ঘরের উল্টো দিকেই আরেকটি ঘর রয়েছে। তোমরা দুজন একটু বাইরে যাও, আমি ডাকলে তারপর আসবে। মানে? না না, আমি বুঝতে পারছি না, বাইরে কেন যাবো আমরা? রৌনক রুবিনার হাত ধরে বলল, রুবিনা, অযথা তর্ক করো না। ভুবন বাবু যা বলছেন তাই করো। এখন উনি ছাড়া আমায় কেউ বাঁচাতে পারবে না। আরে বাবা, তোমায় বাঁচানোর মতো আছেটা কি? পামেলার মৃত্যুতে তুমি মরবা হতো, তাই তুমি চারিদিকে ওকে হ্যালুসিনেট করছো রৌনক। তোমার এখন কোনো তান্ত্রিক বা ওঝার প্রয়োজন নেই, তোমার এখন ডাক্তারের প্রয়োজন। রৌনক ওস্তাদের কাছে ক্ষমা চেয়ে রুবিনার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। ওস্তাদ প্রথমে রৌনক এবং পামেলার ঘরে ঢুকলেন। সেখানে দাঁড়িয়ে ওস্তাদ চোখ বন্ধ করলেন এবং বাতাসে গন্ধ নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু যেই গন্ধটা একটু আগে তিনি পাচ্ছিলেন সেই গন্ধটা এই ঘর থেকে আসছে না। ওস্তাদ চোখ খুলে জানলার দিকে এগিয়ে গেলেন। সেখান থেকে বাইরের দিকের খাতটা দেখা যাচ্ছে। ওস্তাদ একটু আগে ওইখানেই লাল গাউন পরা মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। তিনি ঘরটা একবার ভালো করে দেখে সেই ঘর থেকে বেরিয়ে সামনের ঘরে প্রবেশ করলেন। এই ঘরটিতে ঢুকতেই একটা বীভৎস মোটকা গন্ধ তার নাকে পুনরায় ধাক্কা মারল। পরিষ্কার পরিপাটি করে সাজানো রয়েছে ঘরটা। ওস্তাদ সেই ঘরে ঢুকে চোখ বন্ধ করলেন এবং একটা অদ্ভুত অনুভূতি হলো তার। রুদ্রাক্ষটা তিনি ধরে ইষ্ট মন্ত্র জপ করতে লাগলেন। হঠাৎ তার কানের পাশ দিয়ে যেন কেউ একজন দৌড়ে বাইরে বেরিয়ে গেল। কাঠের জমিতে তার দৌড়ানোর শব্দ স্পষ্ট শোনা গেল। ওস্তাদ চোখ খুলে তাড়াতাড়ি ঘর থেকে বেরোলেন। দেখলেন নিমেষের মধ্যে কেউ যেন ছুটে রান্নাঘরের মধ্যে গা ঢাকা দিল। ওস্তাদ সেই দিকে এগিয়ে গেলেন। রান্নাঘরের ভেতর থেকে ভেসে আসছে মেয়েলি হাসির শব্দ। ওস্তাদ তাড়াতাড়ি রান্নাঘরের ভেতরে প্রবেশ করলেন, কিন্তু কোথাও কেউ নেই। এমন সময় তার পেছন থেকে আবার কেউ খিলখিল করে হেসে একদিক থেকে অন্যদিকে ছুটে চলে গেল। ওস্তাদের সঙ্গে যেন কোনো অদৃশ্য শক্তি এক লুকোচুরি খেলায় মেতে উঠেছে। ওস্তাদ সদর খুলে বাড়ির বাইরে বেরোলেন। বারান্দায় দাঁড়িয়ে রয়েছে রৌনক এবং রুবিনা। ওস্তাদকে বেরোতে দেখে রৌনক প্রশ্ন করল, কিছু বুঝলেন ভুবন বাবু? আমি একটু খাদের দিকে যাচ্ছি। আমি কি সঙ্গে? না, কাউকে আমার সঙ্গে যেতে হবে না, তোমরা ভিতরে যাও। ওস্তাদ এগিয়ে গেলেন সেই খাদের দিকে যেখানে একটু আগে তিনি লাল গাউন পরা মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। সেইখানে দাঁড়িয়ে তিনি চোখ বন্ধ করলেন। তার সামনে সিনেমার পর্দায় দেখা কিছু ছবির মতো দৃশ্য ভেসে উঠল। ওস্তাদ দেখলেন লাল গাউন পরা একজন মেয়ে খাদের মধ্যে আচমকা পড়ে গেল। একটা শক্ত গাছের ডাল ধরে সে কারোর দিকে হাত বাড়িয়ে বলল, প্লিজ আমাকে হেল্প করো, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। ওর দিকে হাত বাড়িয়ে দিল আরো একজন। তার মুখটা ঠিক স্পষ্ট নয়, তবে হাতটা দেখে বোঝা যাচ্ছে সেটা কোনো মেয়ের হাত। ঝুলন্ত মেয়েটি সেই হাতটা ধরল, অনেক কষ্ট করে ওঠার চেষ্টা করলো, কিন্তু শেষ অবধি সে ব্যর্থ হলো। হাতটা ফসকে মেয়েটি চিৎকার করতে করতে সেই গভীর খাতের ভিতরে তলিয়ে গেল। সেই দৃশ্য দেখে ওস্তাদের শরীরে রীতিমতো কম্পন শুরু হলো। তিনি পেছনে ফিরতে যাচ্ছেন, কিন্তু তৎক্ষণাৎ তাকে কেউ ধাক্কা দিল।
রাখে হরি মারে কে। ওস্তাদ খাদের একদম ধারে দাঁড়িয়ে ছিলেন না, তাই মুখ থুবড়ে খাদে পড়তে পড়তেও তিনি পড়লেন না। এইরকম অভিজ্ঞতা তার আগেও হয়েছে, তাই আজ তিনি ভয় পাননি। কিন্তু তার অনেকটাই বয়স হয়েছে, তাই এই আঘাতে তিনি একটু চমকে গিয়েছিলেন। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে তিনি নিজেকে একটু ধাতস্থ করলেন। কিন্তু একটা সন্দেহ তার মনে এতক্ষণ দেখা দিয়েছে। তিনি এখানে একবেলার জন্যই এসেছিলেন, কিন্তু এই সন্দেহর বশে আজ রাতে তিনি এই বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিলেন। কিন্তু সেই সন্দেহের কথা প্রকাশ করা যাবে না রৌনকদের কাছে। উস্তাদ মনে মনে একটা পরিকল্পনা আঁটলেন। তাড়াতাড়ি রৌনকের কাছে গিয়ে বললেন, রৌনক, আজ রাতে এই বাড়িতেই আমাদের থাকতে হবে। মানে আপনিও এখানে থাকবেন? শুধু আমি না, তোমরা সবাই থাকবে। না না ভুবন বাবু, কি বলছেন? আমি এখানে থাকবো না, থাকবো না আমি এখানে। কথাটা বোঝো রৌনক, আজ তোমরা এখানে না থাকলে খুব বড় বিপদ আসবে তোমাদের উপর। আজ রাতে তোমরা আমার সঙ্গে এক ছাদের তলায় থাকলেই তোমরা প্রাণে বাঁচবে। কেন? আপনি না থাকলে বুঝি আমরা মরে যাব? পামেলা মরেছে আজ থেকে প্রায় 1 মাস আগে। কই, এতদিন তো আমরা মরিনি। তবে আজ হঠাৎ মরবো কেন? আর আপনি কে এমন মহাপুরুষ যে থাকলে আমরা প্রাণে বেঁচে যাব? কে ঐশ্বরিক ক্ষমতা আছে আপনার একটু বলতে পারবেন? মা, আমার কথাটা বোঝো। রৌনক ঠিক বলছে, পামেলার আত্মা এখানেই আছে। শুধু এখানে নয়, রৌনক যেখানে যেখানে যাবে সেই আত্মা রৌনককে ধাওয়া করবে, কারণ সে এখন শুধুমাত্র রৌনককে চায়। আর আজ এই বাড়িতে যদি আমি রাত কাটাই, তাহলে একটা না একটা উপায় আমি বের করতে পারবো, না হলে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। না না ভুবন বাবু, আপনি যা বলছেন তাই হবে। আমি আপনার সঙ্গে এই বাড়িতেই থাকবো। আর রুবিনা, তোমার যদি যাওয়ার হয় তুমি চলে যাও। না, কখনো না। তোমাকে একা ফেলে আমি কোথাও যাব না রৌনক। আর এই ভণ্ড তান্ত্রিকের সাথে কিছুতেই ফেলে যাব না, কখনোই না। রুবিনা, মুখ সামলে কথা বলো। ভুবন বাবু আমার জন্য এই বাড়িতে এসেছেন। ওনার কোনো অসম্মান আমি কিন্তু সহ্য করব না। বেশ, তাহলে সবাই মিলে আমরা এখানে থাকবো। কিন্তু দুটো ঘরে 3 জন কি করে থাকবে একটু বলতে পারো? তুমি নিজের ঘরেই থেকো, আমার ঘরে ভুবন বাবু থাকবেন, আর আমি এই বসার ঘরে মাটিতেই শুয়ে পড়বো। কোনো অসুবিধা আছে? না, আমি ওই সামনের ঘরটায় থাকবো। আচ্ছা বেশ, তাই হবে। তাহলে রুবিনা আমার ঘরে থাকবে, আর আমি এই বসার ঘরে থাকবো। শুধু তো আজকের রাতের ব্যাপারটা, আশা করি কোনো অসুবিধা হবে না। রাত তখন গভীর। সকলের চোখেই ঘুম নেমে এসছে। ক্রমাগত ছিঁচি পোকারা ডেকে চলেছে। বাইরের নিকষ কালো আধার মাখা পরিবেশে নেমেছে কুয়াশা। রাতের খাওয়া দাওয়ার পর উস্তাদ বললেন, রৌনক, আমি রাতে ঘুমের ওষুধ খেয়ে শুই। সেই ওষুধ না খেলে আমার একদম চলে না। তাই যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমার ঘরে গিয়ে আমায় ডাকবে। দূর থেকে ডাকলে কিন্তু আমি শুনতে পাবো না। আর ওই তাবিজটা তোমার সঙ্গে আছে তো? রৌনক নিজের গলায় তাবিজটা পড়েছিল, সেটা দেখিয়ে বলল, এই তাবিজ আমি কাজ ছাড়া করিনি ভুবন বাবু। আর এই তাবিজের জন্যই হয়তো আমি কাল থেকে পামেলার আত্মাকে দেখতে পাইনি। শিকারী যেমন শিকারের জন্য টোপ ফেলে অপেক্ষা করে যে তার শিকার সেই টোপ কখন গিলবে, ঠিক তেমনভাবেই ওস্তাদ নিজের ঘরের দরজায় কান পেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। ঘুমের ওষুধ খাওয়ার ব্যাপারটাই ছিল টোপ। এবারে শিকার সেই টোপ ঠোকরাবে কিনা সেটাই দেখার বিষয়। হঠাৎ একটা জোরালো পায়ের শব্দ ওস্তাদের কানে এলো। তাড়াতাড়ি গিয়ে তিনি বিছানায় শুয়ে পড়লেন।
অনুভব করলেন কেউ তার দরজা খুলে তাকে বেশ কিছুক্ষণ নিরীক্ষণ করল। তিনি যে আদৌ অঘরে ঘুমোচ্ছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হয়ে আস্তে আস্তে অতি সাবধানে কোনো আওয়াজ না করে সে ওস্তাদের ঘরের দরজাটা বন্ধ করে দিল। ওস্তাদ কিছুক্ষণ মরার মতো শুয়ে রইলেন, তারপর আস্তে আস্তে নিজের বিছানা ছেড়ে উঠে বসলেন। পা টিপে টিপে খাট থেকে নেমে তিনি দরজা খুলে বাইরে বেরোলেন। বসার ঘরে তিনি মুখ বাড়িয়ে দেখলেন যা সন্দেহ করেছিলেন ঠিক তাই হয়েছে। বসার ঘরে রৌনক নেই। আস্তে আস্তে তিনি এগিয়ে গেলেন সামনের ঘরের দিকে, যেখানে এখন রুবিনা থাকার কথা। ওস্তাদ দরজায় কান পেতে শুনলেন রুবিনা বলছে, তুমি কেন ওই লোকটাকে অনুমতি দিলে বলো তো এই বাড়িতে থাকার? ওই লোকটার জন্যই আজকে চুপি চুপি তোমায় আমার ঘরে আসতে হচ্ছে। এই অভ্যেসটা কি শুধু আমার আজকের? পামেলা বেঁচে থাকতে তো কতবার চুপি চুপি তোমার ঘরে গেছি, সেসব কি তোমার মনে নেই? আছে বই কি, কিন্তু তুমি কি সত্যি বিশ্বাস করো যে ওই বুড়ো তান্ত্রিক তোমাকে পামেলার হাত থেকে রক্ষা করবে? আমি নিশ্চিত রুবিনা, আমায় যদি কেউ উদ্ধার করতে পারে তাহলে এই ভুবন ওস্তাদই পারবেন। ওনার নাম আছে এই কাজে। এছাড়া আমি খবর নিয়ে দেখেছি উনি এরকম কাজ এর আগেও করেছেন। আর তাছাড়া ভদ্রলোককে দেখলে তোমার কি মনে হয় না যে ওনার মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা রয়েছে? তা মনে হয়। কত তাড়াতাড়ি তুমি পামেলার আত্মার হাত থেকে মুক্তি পাবে শুধু সেটাই ভাবছি। তারপর আমাদের বিয়ে করতে আর কেউ আটকাতে পারবে না। আচ্ছা রুবিনা, তোমার মনে আছে আমি তোমায় একবার ভালোবেসে একটা কথা বলেছিলাম? সে কথা শুনে তুমি কেঁদে ফেলেছিলে। কোন কথা? তোমার মনে নেই? আমি তোমায় বলেছিলাম জনমে মরণে আমি শুধু তোমারই হয়ে থাকব, শুধু তোমারই। তোমায় যে আমি বড্ড ভালোবাসি, আর তোমার জন্য আমি পামেলাকেও সরাতে দুবার ভাবিনি। যদিও কাজটা তুমিই করেছো, কিন্তু পরিকল্পনা তো তোমারই ছিল। এতটুকু শুনেই ভুবন ওস্তাদ মাথা ঠিক রাখতে পারলেন না। ধাক্কা মেরে দরজাটা খুলে দিলেন। ঘরের ভেতরে রৌনক এবং রুবিনা চমকে দরজার দিকে তাকিয়ে দেখল ভুবন ওস্তাদ কঠোর দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রয়েছে ওদের দিকে। রৌনক থতমত খেয়ে বলল, আপনি? হ্যাঁ আমি। তুমি কি ভেবেছিলে তুমি যতটুকু বলবে ততটুকুর উপর নির্ভর করে আমি তোমায় সাহায্য করব? তুমি আদৌ সেই সাহায্য পাওয়ার যোগ্য কিনা সেটাও দেখব না? আমি এখানে এসে অনেক কিছু বুঝতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। তুমি পরিকল্পিতভাবে একজনকে হত্যা করার চেষ্টা করেছো, এর কোনো ক্ষমা নেই রৌনক সেন। আমি তোমাদের আর কোনো সাহায্য করব না। এখনই আমি এখান থেকে চলে যাব। ওস্তাদ এই কথাটা বলেই পেছনে ঘুরলেন। রৌনক ঘরের কোণ থেকে একটা ডান্ডা তুলে নিয়ে এসে সঙ্গে সঙ্গে ওস্তাদের মাথায় সজোরে আঘাত করল। ওস্তাদ মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলেন। তারপর সব অন্ধকার। মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করলেন ওস্তাদ। অনেক কষ্টে চোখ খুলে দেখলেন তিনি মাটিতে উপুর হয়ে শুয়ে আছেন। তার সামনে একটা ডান্ডা নিয়ে পায়চারি করছে রৌনক। ওস্তাদ সামান্য আওয়াজ করতেই রৌনক তার দিকে তাকালো। দূরে বসেছিল রুবিনা। ওস্তাদকে উঠতে দেখে সে একটা গ্লাসে জল নিয়ে ওস্তাদের দিকে এগিয়ে গেল। রুবিনার হাত থেকে গ্লাসটা নিয়ে রৌনক বলল, খুব দরদ হয়েছে না এনার ওপর? হ্যাঁ, এই মালটা যদি এখান থেকে বেরোয় তাহলে আমরা দুজনেই ফেঁসে যাব। পুলিশ নির্বিবাদ মেনে নিয়েছে যে পামেলার ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু এখন যদি এই ভুবন ওস্তাদ বাইরে বেরিয়ে আমাদের নামে কমপ্লেন করে তাহলে পুলিশ তদন্ত করবে।
এবং যে করেই হোক ওরা বের করবে আমার আর তোমার সম্পর্কের কথা। তারপর আমরা যে দুজন নিজেদের সম্পর্ক প্রতিষ্ঠিত করার জন্য পামেলাকে মেরে দিয়েছি, সেটা 2-2 4 করতে পুলিশের কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। সুতরাং এই ভুবন ওস্তাদের ওপর তুমি অত বেশি দরদ দেখিও না, বুঝলে? একে কোনোভাবেই এখান থেকে জ্যান্ত ফিরতে দেওয়া যাবে না। এসব তুমি কি বলছো? না না, আর কাউকে খুন করবো না আমরা। বেশি সতী সেজো না। পামেলাকে কিন্তু তুমিই খুন করেছো, আর এখন এর বেলায় ন্যাকা সাজা হচ্ছে। হ্যাঁ, এই ভুবন ওস্তাদকে এমনি এমনি আমি ছাড়বো না, কিন্তু একটা শর্তে। যদি এই লোকটা রাজি হয় তাহলে ওকে ছাড়ার কথা ভাবতে পারি। কি শর্ত? আপনাকে আমায় পামেলার হাত থেকে বাঁচাতে হবে। এই কাজটা যদি আপনি করে দেন তাহলে আপনাকে আমি প্রাণে মারব। এই ভুবন ওস্তাদ আজ অব্দি কারোর সঙ্গে কোনো অন্যায় করেনি। তোমায় প্রাণে বাঁচালে একটা মস্ত বড় অন্যায় করা হবে রৌনক। মরে গেলে মরে যাব, কিন্তু তোমায় সাহায্য করব না। আমি জানতাম যে আপনি এরকমই একটা নাটক করবেন, তাই আগে থেকেই সমস্ত ব্যবস্থা করেই রেখেছি। জানো তো রুবিনা, এই ভুবন ওস্তাদের ঘটনাকে কেন্দ্র করে কলকাতার একজন লেখক, ওই কি যেন নাম, হ্যাঁ, সুবীর ঘোষাল, উনি গল্প লেখেন। তো আপনার সঙ্গে সেই লেখকের পরিবারের তো খুব ভালো সম্পর্ক, তাই না? ভদ্রলোকের স্ত্রী পারমিতা আর তার মেয়ে পরি, কি তাই তো? কলকাতায় আমার কিছু বন্ধু বান্ধব আছে, জানেন তো। ওরা না ওই খুব একটা ভালো নয়, এই গুন্ডা গোছের লোকজন। এবার আমি তাদের খবর দিয়েই রেখেছি আগে থেকে। এখন যদি 5 মিনিটের মধ্যে ওদের ফোন না করি, তাহলে ওরা আজ রাতেই সুবীর ঘোষালের পুরো পরিবারকে একেবারে নিশ্চিহ্ন করে দেবে। যে ভুবন মোহন ভট্টাচার্য, আপনি কি সেটাই করতে বাধ্য করছেন আমায়, নাকি চুপচাপ ভালো মানুষের মতো আমার কাজটা করবেন? বলুন, কোনটা করবেন আপনি? ওস্তাদের চোখে মুখে এই প্রথম ভয়ের রেখা ফুটে উঠল। তিনি দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, ওদের কোনো ক্ষতি যেন না হয় রৌনক। রৌনক ওস্তাদের কাছে গিয়ে বলল, ওরে বাবারে, চোখ রাঙাবেন না ভুবন বাবু, আমি যে ভয় পাচ্ছি। দৃষ্টি দিয়ে আমাকে ভস্ম করবেন নাকি ভুবন বাবু? হ্যাঁ, ভস্ম করবেন? ব্যঙ্গ করে নিজের কথা শেষ করে রৌনক হেসে উঠল। তারপর বলল, মিস্টার ভুবন মোহন ভট্টাচার্য, আপনার কাছে কিন্তু আর মাত্র 2 মিনিট বাকি। ফোন করে ওদের বারণ করব নাকি? করব। আমি তোমার কথা মতো সব কাজ করব। শুধু তুমি এখনই ফোন করে তোমার বন্ধুদের বারণ করে দাও। রৌনক হেসে নিজের ফোন বের করে একটা নাম্বার ডায়াল করে বলল, হ্যালো, ওদের কিছু করিস না। যদি প্রয়োজন হয় আমি আবার তোকে ফোন করে দেবো, ঠিক আছে? চলুন ভুবন বাবু, এবার তাহলে আপনার কাজটা শুরু করুন। এখানে নয়, আগে আমাদের বাইরে যেতে হবে। বাইরে মানে? যেখানে পামেলার মৃত্যু হয়েছিল, আমাদের সেখানে যেতে হবে। বেশ, রবিনা, ঘর থেকে আমার রিভলভারটা নিয়ে এসো তো। রবিনা ওকে রিভলভারটা এনে দিল। রৌনক সে রিভলভার তাক করে ওস্তাদকে নিয়ে বাইরে বেরোল। খাদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এবারে কি করতে হবে তাড়াতাড়ি বলুন। কুয়াশাচ্ছন্ন পরিবেশে থমথম করছে চারিদিক। ওস্তাদ সেই নিস্তব্ধতা ভেদ করে গম্ভীর স্বরে বলল, আমার এখন 3টে জিনিস লাগবে। একটা কাঁচের গ্লাস, একটা লেবু, আর পামেলার ব্যবহার করা যে কোনো একটা জিনিস। রৌনক রুবিনাকে ইশারা করল। রুবিনা বাড়ির মধ্যে থেকে সমস্ত জিনিস নিয়ে বাড়ির বাইরে এলো।
রৌনক বন্দুক উঁচিয়ে জিজ্ঞাসা করল, এবারে কি করব, তাড়াতাড়ি বলুন। ওস্তাদ সেই গ্লাসের মধ্যে লেবু আর পামেলার ব্যবহার করা কানের দুল দিয়ে চোখ বন্ধ করে একটা মন্ত্র 3 বার উচ্চারণ করলেন। ওম হম হনুমতে রুদ্রাত্মকায় হুম ফট। ওম হম হনুমতে রুদ্রাত্মকায় হুম ফট। ওম হম হনুমতে রুদ্রাত্মকায় হুম ফট। এবারে এই গ্লাসে তুমি 3 বার ফুঁ দাও। রৌনক ফুঁ দেওয়ার জন্য ওস্তাদের কাছে যেতেই তিনি সেই কাঁচের গ্লাস দিয়ে ওর মাথায় সজোরে আঘাত করলেন। কাঁচের গ্লাস ঝনঝন করে ভেঙে গেল। কপাল কেটে গলগল করে রক্ত বেরোচ্ছিল রৌনকের। এই সুযোগে রৌনকের বুক পকেট থেকে মোবাইল এবং গলা থেকে তাবিজটা খুলে নিয়ে ওস্তাদ খাদে ফেলে দিল। রৌনক কপাল ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠল, শালা শয়তানের বাচ্চা! এই বলেই ওস্তাদের দিকে রৌনক বন্দুক তাক করে ট্রিগার টিপল। ওস্তাদ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করলেন, কিন্তু একি বন্দুক থেকে গুলি বেরোলো না। 2-3 বার ক্রমাগত চেষ্টা করেও ওস্তাদের ওপর গুলি বর্ষণ করতে পারল না রৌনক। সে অবাক চোখে তাকালো রবিনার দিকে। রবিনা চোয়াল শক্ত করে ওর সামনেই দাঁড়িয়েছিল। রৌনক থেমে থেমে বলল, তুই তুই আমার সঙ্গে এটা করবি, আমি তা ভাবতে পারিনি। তোকে তো আমি। রৌনক তেড়ে গেল রবিনার দিকে, আর সঙ্গে সঙ্গেই রৌনক নিজের কাঁধে একটা ঠান্ডা শীতল হাত অনুভব করল। রৌনকের হাত থেকে খসে পড়ল পিস্তল। ওর কানের পাশে পড়ল একজনের ঠান্ডা শীতল নিঃশ্বাস। রৌনক আস্তে আস্তে পেছনে ফিরল। লাল গাউন পরা সেই মেয়েটি নিজের বিভৎস রূপ নিয়ে ভেসে রয়েছে খাদের উপরে। রৌনক কাঁদতে কাঁদতে বলে উঠল, ছেড়ে দাও পামেলা, আমি তোমায় মারিনি, আমি বিশ্বাস করো, আমি তোমায় মারিনি। ওই যে রুবিনা তোমায় মেরেছে, রুবিনা তোমায় মেরেছে। পামেলা আস্তে আস্তে নিজের কাছে টেনে নিল রৌনককে। তারপর ফিস ফিস করে বলল, জন্মে মরণে তুমি শুধু আমারই হয়ে থাকবে। এই বলেই পামেলা রৌনককে ধরে একসাথে ঝাঁপ দিল খাদে। রৌনকের সেই আর্ত চিৎকার পাহাড়ে ধাক্কা লেগে গম গম করে উঠল। তারপর আস্তে আস্তে সেই চিৎকার বাতাসে মিলিয়ে গেল। ভোরের আকাশে দেখা দিল আলোর আভা। ওস্তাদের মাথায় বেশ ভালোই চোট লেগেছে। তিনি আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। রুবিনা এগিয়ে গেল তার দিকে। ওস্তাদের হাত ধরে তাকে সেই বাড়ির ভিতরে নিয়ে গেল। ওস্তাদ হাঁপাতে হাঁপাতে বললেন, একটু জল খাওয়াবে মা? এখনই দিচ্ছে। রুবিনা এক গ্লাস জল নিয়ে এসে ওস্তাদের হাতে দিল। ওস্তাদ ঠক ঠক করে পুরো জলটা খেয়ে নিয়ে গ্লাসটা রুবিনার হাতে দিয়ে বললেন, অনেক ধন্যবাদ পামেলা। ধন্যবাদ কিসের? এ তো আমার কর্তব্য। কথাটা শেষ না করে বিস্ফারিত দৃষ্টিতে ওস্তাদের সামনে দাঁড়ানো মেয়েটি তাকিয়ে রইল ওস্তাদের দিকে। ওস্তাদ হেসে বললেন,
অনেক দিন পর নিজের আসল নামটা শুনে অবাক হলে, তাই না? আপনি কি করে? তোমার এই ভণ্ড তান্ত্রিক অনেক আগেই এই সত্যটা আন্দাজ করেছিল, কিন্তু আদৌ আমার এই সন্দেহটা ঠিক না ভুল সেটা বুঝতে আমার একটু সময় লাগলো। প্রথম যেদিন রৌনক আমার বাড়িতে এসে ওর সঙ্গে ঘটে যাওয়া অলৌকিক ব্যাপারগুলো আমায় বর্ণনা করছিল, তখনই আমার প্রথম খটকা লাগে। ও বলেছিল ও যখন ওর বাড়িতে বসে খাচ্ছিল তখন পিছন থেকে দরজা খুলে একজন ভিতরে এসেছিল। ও পিছনে না তাকিয়েই আগন্তুকের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়েছিল, রুবিনা? আগন্তুক উত্তর দিয়েছিল, হ্যাঁ। এবারে তোমায় একটা জিনিস জানিয়ে রাখি, মানুষ যতই মিথ্যেবাদী হোক না কেন, মৃত্যুর পর আত্মা হয়ে সে কখনো মিথ্যা বলবে না। একটা কথা আছে জানো তো, ভূতেরা মিথ্যা বলে না। এই কথাটা একদম সত্যি কথা। যদিও রুবিনা না হতো তাহলে ও এই প্রশ্নের মিথ্যে উত্তর কখনোই দিত না। এবারে বলবো 2 নম্বর খটকার কথা। এই বাড়িতে এসেই আমি অদ্ভুত একটা গন্ধ পেয়েছিলাম। সাধারণ মানুষেরা আত্মার গন্ধ পায় না ঠিকই, কিন্তু আমরা পাই। আমি চোখ বন্ধ করে সেই গন্ধ অনুভব করে পৌঁছলাম একটা ঘরের সামনে। তোমরা বললে সেই ঘরটা ছিল রুবিনার। এবারে তোমায় আরও একটা কথা জানিয়ে রাখি, মানুষ নিজের মৃত্যুর পর আত্মা হয়ে নিজের ঘরেই অধিষ্ঠান করে। তুমি তাকে যেখানে সেখানে দেখতে পেলেও সে যেই ঘরে জীবদ্দশায় থাকতো, মৃত্যুর পরও সে সেই ঘরেই থাকবে। তখন আমি বুঝলাম হয়তো আমাকে যেটা দেখানো হচ্ছে সেটা সম্পূর্ণ সত্যি নয়। অন্তিম খটকা লাগলো তোমাদের ঘরে কান পেতে যখন তোমার আর রৌনকের কথাবার্তা শুনলাম। রৌনক তোমায় একটা কথা জিজ্ঞাসা করেছিল, যে কথা ও রুবিনাকে বলেছিল। তুমি সেই কথা মনে করতে পারলে না। তখন রৌনক বাধ্য হয়ে তোমায় সেই কথাটা মনে করালো। তোমার মনে নেই আমি তোমায় বলেছিলাম জনমে মরণে আমি শুধু তোমারই হয়ে থাকব? এরপর এই সন্দেহগুলো নিশ্চিতভাবে আমার চোখের সামনে প্রমাণ করে গেল খোদ রুবিনা। রৌনককে খাদে ফেলার আগে সে বলে গেল, জনমে মরণে তুমি শুধু আমারই হয়ে থাকবে। ঠিক সেই কথাটা যেটা রৌনক রুবিনাকে বলেছিল। এছাড়া খাদের সামনে দাঁড়িয়ে আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম এখানে ঘটে যাওয়া ঘটনা কোনো দুর্ঘটনা ছিল না, বরং এখানে তো কাউকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু পরিকল্পনা হয়েছিল পামেলাকে ফেলার, আর পড়ল রুবিনা। কিন্তু আমি ওকে ফেলিনি। আমি তো কল্পনাই করতে পারিনি যে আমার নিজের বোন এই কাজ করবে। জানি তুমি যদি কিছু খারাপ করতে তাহলে আমি সেটা প্রথমেই বুঝতে পারতাম। তবুও আমি তোমাকে প্রথমে পুরোপুরি বিশ্বাস করতে পারিনি। কিন্তু যখন দেখলাম রৌনক রিভলভার চালিয়েও সফল হলো না, তখন বুঝলাম তুমি আমার কোনো ক্ষতি করতে চাওনি। এবার তুমি আমায় বলো সেদিন রাতে কি হয়েছিল। পামেলা একটা চেয়ারে বসে পড়ল। তারপর নিম্ন স্বরে সেই রাতের পুরো ঘটনাটা সে বলল। 18 এপ্রিল আমার আর রৌনকের অ্যানিভার্সারি ছিল। আমরা এখানে এসেছিলাম আমাদের প্রথম বিবাহ বার্ষিকীর জন্য। এখানে একটা ছোটখাটো অনুষ্ঠান করা হয়েছিল। আমাদের সব পরিচিত বন্ধুরা ওরা এসেছিল। তাদের চলে যাওয়ার পর রৌনক ঘুমাতে যাওয়ার আগে আমায় আর রুবিনাকে স্মোক করতে আসতে বলল। আমার সেদিন স্মোক করার ইচ্ছে ছিল না, তাই আমি যাব না বললাম। এই তোর জন্য রৌনক সারপ্রাইজ প্ল্যান করেছে, তাড়াতাড়ি এখান থেকে চল। আমি উৎসাহিত হয়ে ওর সঙ্গে বাড়ির বাইরে চলে গেলাম। রুবিনা বলল, চল একটু খাদের দিকে যাই। আমি বললাম, না রে, দেখছিস না কত কুয়াশা, ওখানে যাওয়া এখন ঠিক হবে না। রুবিনা শুনল না, আমি টেনে নিয়ে গেল ওখানে। তারপর আমরা সিগারেট ধরালাম। তারপর হঠাৎ পিছন থেকে রুবিনা অদ্ভুতভাবে চিৎকার করে
আমার দিকে এগিয়ে এলো। নিমেষের মধ্যে বিপদ আঁচ করে আমি সরে গেলাম, আর ও আমায় ধাক্কা মারতে গিয়ে নিজেই খাদে পড়ে গেল। কিন্তু ও মনে হয় কিছু ঝোপঝাড় ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল। আমি ওকে তোলার জন্য হাত বাড়িয়ে দিলাম, কিন্তু অত কুয়াশায় কিছুই দেখতে পেলাম না। হাত ধরে ওকে টেনে তোলার সময় ওর গলার লকেটটা আমার হাতে চলে আসে, আর ওর হাতটা স্লিপ করে ও নিচে পড়ে যায়। ওই চিৎকার মনে করলে আজও আমার গায়ে কাটা দেয়। আমি নিজেকে সামলে ধরে বাড়ির দিকে গেলাম, তখন দেখলাম রৌনক দরজা খুলে বাইরে বেরিয়ে এসেছে। আমি ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম, কাঁদতে কাঁদতে ওকে পুরো কথাটা জানানোর চেষ্টা করলাম। ঠিক তখনই ও আমার এই হাত দুটো ধরে নিজের আরো কাছে টেনে নিল। আমার হাত থেকে ওই লকেটটা নিয়ে আমার গলায় পরিয়ে দিতে দিতে বলল, ভয় পেও না রবি, আমি বুঝতে পারছি প্রথমবার খুন করেছে বলে এরকম মনে হচ্ছে তোমার। খুব ধস্তাধস্তি করতে হলো নাকি? হ্যাঁ, তাই লকেটটা খুলে গিয়েছিল। যাক, আমি তোমায় আবার লকেট পরিয়ে দিলাম, আর ঠিক এরকম ভাবেই তোমার হাতে এবারে এঙ্গেজমেন্ট রিংও পরিয়ে দেব। জানো তো, এতক্ষণ আমি খুব অস্থির ছিলাম। জানলায় দাঁড়িয়ে খাদের দিকে আমি নজর রেখেছিলাম, কিন্তু এত কুয়াশা যে তোমাদের ঠিক দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, পামেলার চিৎকার শুনে বুঝলাম যে আমার রুবি ডার্লিং নিজের কাজ শেষ করে ফেলেছে। তাই তো ছুটে তোমায় অভিনন্দন জানাতে চলে এলাম। কাল থেকে আমাদের দুজনের জীবনে একটা নতুন সকাল শুরু হবে, দেখো। বুঝলাম আমাদের এক পোশাক পরার জন্য রৌনক আমায় চিনতে পারেনি। আমার পায়ের তলায় কোনো জমির অস্তিত্ব পাচ্ছিলাম না ভুবন বাবু। চোখের সামনে আস্তে আস্তে অন্ধকার নেমে আসছিল। আমার নাকের তলা দিয়ে আমার বোন আর আমার স্বামী পরকীয়া সম্পর্কে জড়িয়েছিল, আর আমি কিচ্ছু টের পেলাম না। ওরা দুজনে মিলে আমায় মারতে চাইল, সেটাও আমি বুঝতে পারলাম না কি করে। সবকিছু জেনেও আমি কোনো প্রতিবাদ করলাম না, জানেন তো। রৌনকের ক্ষমতা আজ তো আপনি নিজেও দেখলেন। আমি যদি ওকে চেপে ধরতাম তাহলে ও আমার শেষ করে দিত। আমি তাই ওকে কিছু বলিনি, কিছু না। রুবিনা সেজেই ওর সাথে থাকলাম। ভেবেছিলাম আমি ধরা পড়ে যাব, কিন্তু আমি পড়লাম না। কারণ সেই ঘটনার পর থেকেই রুবিনার আত্মা রৌনককে দেখা দিতে শুরু করলো। ওর মাথা খারাপ হয়ে গেল তখন। প্রথম ওর কথা আমি বিশ্বাস করিনি। মনে হয়েছিল হয়তো অপরাধ বোধে পামেলার কথা ভাবতে ভাবতে ও হ্যালুসিনেট করছে, কিন্তু পরে আমিও ওর কাছে একজনের উপস্থিতি অনুভব করতে পারতাম। কিন্তু অদ্ভুতভাবে দেখলাম রুবিনা আমার কোনো ক্ষতি করছে না। ও ফিরে এসেছিল শুধু ওর ভালোবাসার মানুষকে নিতে। আমিও সেটাই চেয়েছিলাম, কিন্তু আজ আপনাকে দেখে আমি বিভ্রান্ত হয়ে পড়লাম। আমি চাইনি আপনি রুবিনার আত্মাকে মুক্ত করেন, তাই আপনাকে কথায় কথায় অপমান করে তাড়িয়ে দিতে চেয়েছিলাম। মুক্ত করা কি অতই সহজ মা? তবে তবে আপনি যে ওইসব জিনিস চাইলেন, কাচের গ্লাস, লেবু, পামেলার ব্যবহৃত জিনিস, ওগুলো ওসব তো ওর চোখে ধোঁয়া দেব বলে চেয়েছিলাম। ওর গলায় তাবিজ ছিল বলেই রুবিনা ওর ক্ষতি করতে পারছিল না। আমি ওই তাবিজটা খুলে দেওয়ার জন্যই ওই টোপ ফেলেছিলাম। সবই তো বুঝলাম, কিন্তু এবারে কি হবে ভুবন বাবু? কি আবার, রুবিনার বেলায় ঘটনাটা যেভাবে ধামাচাপা পড়েছিল এখনো সেইভাবেই ধামাচাপা পড়বে। এটা একটা দুর্ঘটনা বই তো আর কিছুই নয়। তবে তোমায় একটা কাজ করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই বলুন। রুবিনার শ্রাদ্ধের নিয়মে নিশ্চয়ই ওর আসল নাম গোত্র ব্যবহার করা হয়নি। এবারে সেটাই করতে হবে তোমায়। সঠিক নিয়ম মেনে ওদের সৎকারের কাজ সম্পন্ন করতে হবে। চিন্তা করো না, আমি তোমার সঙ্গে থাকবো।
ধন্যবাদ ভুবন বাবু, আপনি না থাকলে আচ্ছা কি হতো। সবই মা তারার ইচ্ছা। জয় তারা, জয় জয় তারা। সমস্ত শ্রোতা বন্ধুকে নমস্কার। আমি সুবীর বলছি। ভুবন ওস্তাদের গল্প আমি আপনাদেরকে বলছিলাম, কিন্তু বিশ্বাস করুন, যখন গল্পটা বলতে শুরু করি তখন ভেবেছিলাম হয়তো আপনারা নিছক গল্পের মতোই নেবেন এই গল্পটাকে, কিন্তু সেটা আমার একটা ভ্রান্ত ধারণা ছিল। আপনারা গল্পটাকে যে এত নিজের ভেতরে নিয়ে নেবেন সেটা আমি বুঝতে পারিনি। ভুবন ওস্তাদের গল্পে আপনারা সবাই কেঁদেছেন। এর থেকে বড় পাওয়া লেখক হিসেবে আমার কাছে আর কিছুই হতে পারে না। তবে এই 5টি গল্পই আপাতত শেষ। এবার যদি আপনারা বলেন যে আপনারা আরো গল্প চান, তাহলে তো ভুবন ওস্তাদ আমাকে পাহাড়ে ডাকেনি। তবে আপনারাও যদি বলেন, তবে আমি আবার সেই ভুবন ওস্তাদের কাছে গিয়ে আপনাদের জন্য গল্পের ঝুলি এনে দিতে পারি। আর এটাকে গল্প না বলাই ভালো, প্রত্যেকটাই তো ওস্তাদের জীবনের এক একটা ঘটনা, যার সাক্ষী আমি এবং পারমিতা ছাড়াও আপনারা সকলেই।